নমস্কার। আজকে আমরা সায়েন্সের আবারও একটি মক টেস্ট নিয়ে এসেছি। এখানে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আলোচনা করার আগে তোমাদের আমি প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা দেওয়ার প্রথমে চেষ্টা করবে। তোমরা দেখবে যে কে কতগুলো নাম্বার পাচ্ছ এই 25 নাম্বারের মধ্যে, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের মক টেস্ট, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, এটা খুবই সহজ কোশ্চেন। ক্ষমতার একক কী? ক্ষমতার এসআই একক কী? এটা আমরা আগের দিনও আলোচনা করেছিলাম এবং প্রথম প্রশ্ন এটাই ছিল। ক্ষমতার এসআই একক হলো ওয়াট, ঠিক আছে? এবং মনে রেখো যে এক হর্স পাওয়ার সমান হচ্ছে 746 কি ওয়াট, ডাব্লু। এটা মনে রেখো। আর তোমাদের এখানে কি রয়েছে, পাস্কেল হচ্ছে প্রেসার বা যে ট্রেস তার একক। নিউটন হচ্ছে বলের একক এবং ওজনের একক। মনে রেখো, এটা অনেকে ভুল করে, ওজনের এককও কিন্তু নিউটন। আর জুল আমি আগের দিন বলেছিলাম, জুল হচ্ছে কার্য ক্ষমতা এবং এনার্জির একক, ঠিক আছে? কার্য ক্ষমতা বলছি, কার্য, তাপ এবং এনার্জি, ঠিক আছে? ওয়ার্ক, এনার্জি এবং হিট, এই তিনটেরই একক হচ্ছে জুল। এরপর চলো আমরা পরেরটাতে যাই। আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের মৌলগুলিকে কি বলা হয়? দেখো, 18 নম্বর গ্রুপের মৌলগুলিকে কি বলা হয় সেটা আমি আগের দিনও বলেছিলাম, যে পর্যায় সারণীর যে 18 নম্বর গ্রুপ, সেই গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? ইনার্ট গ্যাস। আর যে 17 নম্বর গ্রুপে আছে হ্যালোজেন গ্যাস, ঠিক আছে? 17 নম্বর গ্রুপে আছে হ্যালোজেন গ্যাস, আর 18 নম্বর গ্রুপে আছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস টোটাল কতগুলি আছে? নিষ্ক্রিয় গ্যাস টোটাল আছে 7টি। হ্যাঁ, হিলিয়াম, রেডন, জেনন, অর্গান, ক্রিপ্টন, এসবগুলো রয়েছে, ঠিক আছে? মোট 7টি। আর রেডনটা সব থেকে মানে বায়ুমণ্ডলে সব থেকে যেটা কম পাওয়া যায়, বা যেটা ন্যাচারালি যেটা সব থেকে কম পাওয়া যায় সেটা হচ্ছে রেডন, ঠিক আছে? আর তারপর দেখো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? এটাও খুব সহজ কোশ্চেন। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া কি উৎপাদন করে? এটিপি উৎপাদন করে। এটাকে এনার্জি কারেন্সি অফ দ্য সেল বলা হয়, ঠিক আছে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল বলা হয়। গলগি বডিকে বলা হয় পোস্ট অফিস অফ দ্য সেল। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, ঠিক আছে? দেখো, ওহমের সূত্র অনুযায়ী, ওহমস ল অনুযায়ী নিচের কোন সমীকরণটি সঠিক? দেখো, এটা আমরা অনেকেই পড়েছো হয়তো, যে ভি ইকুয়াল টু আইআর, ঠিক আছে? ভি ইকুয়াল টু আইআর, এটা থেকে গ্রুপ ডিতে প্রচুর প্রশ্ন আসে, নিউমেরিক্যালস আসে, সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। তারপর দেখো, সুস্থ মানুষের রক্তের সাধারণ পিএইচ মান কত? সুস্থ মানুষের শরীরে, আমি 5 নাম্বারটা বলছি, 5 নাম্বারের উত্তর হচ্ছে কি? অপশান বি, অর্থাৎ 7.4। 7.4 হলো সুস্থ মানুষের শরীরে সাধারণ পিএইচ মান, ঠিক আছে? পরবর্তী দেখো এখানে একটা প্রশ্ন এখানে বলে দিই, 5.6, এখানে 5 পয়েন্ট রয়েছে, তো 5.6 যদি এরকম থাকে, তোমরা মনে রেখো 5.6 হচ্ছে সেই লিমিট, তার নিচে চলে গেলে বৃষ্টির পিএইচ মান যদি 5.6-এর নিচে চলে যায়, তখন সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়ে যাবে। NO2 এবং SO2 অ্যাসিড বৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে দায়ী, ঠিক আছে? তারপর দেখো, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে, ঠিক আছে? এবং এই পিটুইটারিকে কেন বলা হয়? কারণ এটি অন্যান্য ইয়েকে কন্ট্রোল করে থাকে, অন্যান্য যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে তাদেরকে কন্ট্রোল করে থাকে, এবং এটা সবথেকে ক্ষুদ্রতম একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? গ্রন্থি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বহিঃক্ষরা, একটা হচ্ছে অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা অন্তঃক্ষরা হলো সেইগুলোকে বলা হয় যেগুলো তোমার হরমোন রিলিজ করে, আর বহিঃক্ষরা হচ্ছে সেইগুলো যেগুলো তোমার এনজাইম রিলিজ করে। যেমন ধরো আমাদের যে লিভার কিন্তু একটা গ্রন্থি, এটা কি বলবো, একটা গ্ল্যান্ড, কিন্তু এটা একটা বহিঃক্ষরা গ্রন্থি, কারণ এখান থেকে কি বের হয়? এখান থেকে এনজাইম বের হয়, ঠিক আছে? এনজাইম বলতে তোমার যে ওটাকে কী বলে, এনজাইম তো ঠিক নয়, এটা একটা সল্ট, একটা বাইল জুস বলা হয় যেটা, ঠিক আছে? আর তোমাদের মনে থাকবে যে মিক্স গ্ল্যান্ড কোনটা? মিক্স গ্ল্যান্ড হচ্ছে তোমার অগ্নাশয়কে বলা হয়, কারণ এখান থেকে তোমার ওই দুটোই বের হয়, এনজাইমও বের হয় এবং তোমার ইয়েও বের হয়, এনজাইমের সাথে সাথে হরমোনও বের হয়, সেই কারণে, ঠিক আছে? তারপর দেখো, অ্যাডিনাল গ্রন্থি থেকে অ্যাডিনালিন হরমোন বের হয়। অ্যাডিনালিন হরমোনকে বলা হয় এমার্জেন্সি হরমোনও বলা হয়ে থাকে, ঠিক আছে? কারণ এটা যে 3F
ফিয়ার, ফাইট, এই সমস্ত যে তিনখানা যে মানুষ যখন খুব উত্তেজিত হয়ে পড়ে তখন এই অ্যাড্রিনালিন গ্রন্থি ক্ষরণ হয়, ঠিক আছে। তারপর দেখো শব্দ তরঙ্গ নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি দ্রুত গতিতে ভ্রমণ করে, ঠিক আছে। শব্দ তরঙ্গ কোনটার মধ্যে দিয়ে বেশি তাড়াতাড়ি যায়? কঠিন এর অবস্থার মধ্যে দিয়ে। কঠিনের মধ্যেও যদি বলা হয় সবথেকে বেশি যায় অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে 6.4 কিলোমিটার এরকম স্পিড পার সেকেন্ডে 6.4 অ্যালুমিনিয়ামে। ইয়েতে মনে রেখো, মানে স্টিলের মধ্যে দিয়ে মনে রেখো, এটা এনসেটে দেওয়া আছে 5.9 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওরা 100 দেওয়া থাকে, মানে 5900 এত মিটার, হ্যাঁ মিটারে দেওয়া থাকে, ঠিক আছে। তো মিটারে বলতে পারো, মিটারে বললে 5900 এরকম হবে, আর যদি কিলোমিটারে বলো তাহলে 5.9 এরকম কিলোমিটার প্রতি সেকেন্ডে ট্রাভেল করে, হ্যাঁ। কিসের কথা বলছি? শব্দ তরঙ্গের কথা বলছি। শব্দ তরঙ্গ একটা কী ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ। এটা প্রবাহিত হওয়ার জন্য একটা মিডিয়াম দরকার, যেমন বাতাস বা জল বা কঠিন, ঠিক আছে। তো কোনো রকম কোনো মিডিয়াম না থাকলে এই শব্দ তরঙ্গ যে এগোতে পারবে না, সেই জন্য শূন্য মাধ্যমে কখনো শব্দ তরঙ্গ যায় না, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে যাব আমরা। বেকিং সোডা রাসায়নিক সংকেত কী? বেকিং সোডার রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3, ঠিক আছে। বেকিং সোডার রাসায়নিক সংকেত হচ্ছে NaCO3। এটা হচ্ছে লবণ, যে টেবিল সল্ট, সেই লবণের সাংকেতিক নাম NaCl বা সোডিয়াম ক্লোরাইড। আর এইটা হচ্ছে Na2CO3, এটা হচ্ছে তোমার কাপড় কাচা সোডা, Na2CO3 ডট 10 H2O, ঠিক আছে। এইটা হচ্ছে কিসের সংকেত? এটা হচ্ছে এই টোটালটা হচ্ছে এই এইটা নয়, এই Na2CO3 ডট NaH2O, এটা হচ্ছে কাপড় কাচা সোডার একটা সোডার তোমার সংকেত, ঠিক আছে। তারপর দেখো, কোন ভিটামিন মানবদেহে রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে? তো রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে কে? ভিটামিন কে, ঠিক আছে। এছাড়াও ফিব্রিনোজেন বলে একটা প্রোটিন আছে যেটা রক্তের মধ্যে থাকে, সেটাও কিন্তু এই ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। আর যদি বলা হয় কোন ধাতু রক্তের মধ্যে থাকা বা শরীরের মধ্যে থাকা কোন ধাতু এটাকে সাহায্য করে? ক্যালসিয়াম, ঠিক আছে, এটাকে সাহায্য করে থাকে। তারপর দেখো, ভিটামিন কে এর যদি রাসায়নিক নাম বলা হয়, তোমরা চেষ্টা করো নিজেরা বলার। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনাইন। ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এর হচ্ছে টোকোফেরল। ভিটামিন এ হচ্ছে রেটিনল, ঠিক আছে। তারপর দেখো, মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর মান প্রথম নির্ধারণ করেছিলেন কে? হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে। হেনরি ক্যাভেন্ডিশ, এটাকে বড় হাতে জি দ্বারা ডিনোট করা হয়, এবং এর মানটা হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদের, এর মানটা 6.674 ইন্টু 10⁻11 নিউটন ইন্টু নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এর মান, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটা সব জায়গাতেই সমান হয়, সেটা বৃহস্পতি হোক, বুধ হোক, পৃথিবী হোক, যে কোনো জায়গাতে, সূর্য হোক, যে কোনো জায়গায়, ইউনিভার্সের যে কোনো জায়গাতে এর মান সর্বদা সমান হবে, জি এর মান, হ্যাঁ। আর আমরা যেটা ছোটো হাতে জি, ছোটো হাতে জিটা কিন্তু তোমার নয়, ঠিক আছে। ছোটো হাতে জি যেটা, এর মান হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান, ঠিক আছে। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে স্মল জি দ্বারা ডিনোট করা হয়ে থাকে। আর যখন বড় জি হবে, মানে তোমার ক্যাপিটাল জি হবে, তখন ওটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। পরবর্তীটা দেখো, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তোমার অক্সিন, ঠিক আছে। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? অক্সিন। আর জিববারেলিন হচ্ছে তোমার অঙ্কুরোদ্গমে সাহায্য করে। যেগুলো বলছি সেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখো ভালো করে, হ্যাঁ। যে অঙ্কুরোদ্গমে সাহায্য করে কে? জিববারেলিন। বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অক্সিন। ইনসুলিনটা কী করে বল? ইনসুলিনটা তো একটা মানব হরমোন, ঠিক আছে। এটা আমাদের দেহে গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক আছে। অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে স্টোর হতে সাহায্য করে আমাদের শরীরে, ঠিক আছে। এটাকে গ্লাইকোজেনেসিস বলা হয়। আর সাইটোকাইনিন, এটা এক ধরনের উদ্ভিদ হরমোন, ঠিক আছে। মনে রেখো, উদ্ভিদের বৃদ্ধিকে করে অ্যাবসেসিক হরমোন, ঠিক আছে। উদ্ভিদের যে বৃদ্ধি সেটাকে আটকে দেয় আর কি। আর এখন তো মাথায় আসছে না, ঠিক আছে। তারপরে দেখো, গতিশক্তির গাণিতিক রূপ কোনটি?
গতিশক্তির গাণিতিক রূপ বা গতিশক্তির ফর্মুলা জানতে চেয়েছে। গতিশক্তির ফর্মুলা হচ্ছে, আমি আগের দিন তোমাদের বলেছিলাম, হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে, হাফ এমভি স্কোয়ার। আচ্ছা বলো তো, এই যে এটা হচ্ছে স্থিতিশক্তির মানে সূত্র, এমজিএইচ। এম মানে হচ্ছে মাস, জি মানে হচ্ছে গ্র্যাভিটি, ওই মাধ্যাকর্ষণ শক্তি যেটা, জি মানে 9.8 আর কি, 9.8, আর এইচ মানে হচ্ছে হাইট, কতটা হাইটে। মনে রাখবো হাইটটাকে সবসময় মিটারে নিতে হবে। 9.8 এটা তো সবসময় একই হবে, এটার মান কখনো চেঞ্জ হবে না। এম মানে হচ্ছে মাস, মাসটা সবসময়, ঠিক আছে, কেজিতে নেবে। তারপর দেখো দেখো এখানে একটা রয়েছে, দেখো এমএ। এমএ মানে হচ্ছে ফোর্সকে এমএ বলা হয়, ঠিক আছে, ফোর্স এফ ইকুয়াল টু এমএ, তোমরা অনেকে পড়েছো হয়তো। হ্যাঁ, ফোর্স বা বলের একক আমরা নিউটনের গতিসূত্র থেকে পাই, ঠিক আছে। এটার মানে হচ্ছে এফ ইকুয়াল টু এমএ। ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তারপর দেখো রান্নার গ্যাস বা এলপিজি প্রধান দুটি উপাদান হচ্ছে কি বলো? প্রধান দুটি উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন, ঠিক আছে, প্রোপেন বিউটেন এই দুটো। আর মনে রাখো এর সাথে আর একটা জিনিস এর সাথে মেশানো থাকে, সেটা হচ্ছে মিথাইল মার্কেপটেন। এই জিনিসটা কি হয়, এটা তোমার যখন গ্যাস লিক হয় তখন একটা বিশেষ ধরনের একটা স্মেল পাওয়া যায়। এই স্মেলটা এই কারণে মিথাইল মার্কেপটেনের কারণেই পাওয়া যায়। ওটা এই কারণেই মেশানো হয়, এটা সেফটি রিজনের কারণেই মেশানো হয়ে থাকে, যাতে করে মানুষ যদি লিক হয় তাহলে যেন মানুষ সেটাকে বুঝতে পারে যে হ্যাঁ গ্যাস লিক করছে, সেই জন্য এটাকে ইচ্ছে করেই ওটাকে ওর সাথে অ্যাড করা হয়। যাই হোক, মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য রক্ষা করে? অবশ্যই আগের দিন আমরা আলোচনা করেছিলাম লঘু মস্তিষ্ক, ঠিক আছে। তারপর দেখো আমাদের যে সমস্ত এই যে মেডুলা অবলঙ্গটা আছে না, আমাদের যে সমস্ত অনৈচ্ছিক ক্রিয়া, যেমন ধরো এই যে হার্টবিট কম্পিত হচ্ছে, বা ধরো তুমি হাঁচি ফেলছো বা কাশি হচ্ছে, এই ধরনের যেগুলো আমাদের ইচ্ছা দ্বারা যেগুলো নিয়ন্ত্রিত নয়, সেই সমস্ত কাজগুলোকে কে কন্ট্রোল করে জানো? সেই সমস্ত কাজগুলোকে কন্ট্রোল করে থাকে এই মেডুলা অবলঙ্গটা, ঠিক আছে। আর হাইপোথ্যালামাস মূলত আমাদের দেহের যে টেম্পারেচার, যে হাইড্রেশন, এই সমস্ত বিষয়গুলোকে মানে কন্ট্রোল করে থাকে হাইপোথ্যালামাস। আর গুরু মস্তিষ্ক, ওই ফোর ব্রেন যেটা, সেই ফোর ব্রেনের সবথেকে বড় যে পার্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে, গুরু মস্তিষ্ক। আর মনে রেখো এই লঘু মস্তিষ্ককে বলা হয় সেরিবেলাম, ঠিক আছে। তারপর একটি সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য কী জিনিস আগের দিনে আমি বলেছিলাম, ধরো এটা একটা মিরর, ঠিক আছে, দর্পণ। এইটাকে যদি আমরা ফলো করি, এই প্যাচটাকে যদি ফলো করি, তাহলে পরে দেখবো যে একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, এবং এই সার্কেলের যে পয়েন্ট, সেইটা হচ্ছে তোমার কি বলবো, সেন্টার অফ কার্ভেচার বলা হয় এটাকে, সিটাকে। এখানে 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 ও নাম দিলে, ও বা সি যেটা একটা খুশি নাম দিতে পারো, এটাকে সেন্টার অফ কার্ভেচার বলা হয়। আর এই পরিধি থেকে এই সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত যে হাফ দূরত্ব, সেটাকে বলা হয় ফোকাল লেন্থ, ঠিক আছে। তো বলেছে যে একটা প্লেন মিররের ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ কত হবে, সেটা জানতে চেয়েছে। এবার তুমি একটা কথা আমাকে বলো, একটা প্লেন মিরর মানে হচ্ছে সমতল দর্পণ, এটাকে কোনোভাবে তুমি বাঁকিয়ে এরকমভাবে করতে পারবে? এটা তো সোজাই চলে যাচ্ছে। এটা এত বিশাল বড় একটা, তুমি ইমাজিন করো, একটা প্লেন মিরর হচ্ছে সেই মিরর যেটা একদম ফ্ল্যাট, যেটা একদম কার্ভেচার নেই। তো সেরকম একটা মিররকে যদি তুমি ফোকাল লেন্থ খুঁজতে যাও, তো তুমি প্রথমে জানতে হবে যে এই মিররটার, তোমাকে কল্পনা করা একটা বিশাল বড় বৃত্ত, যেটা অসীম, যার কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার যার অসীম, মানে অসীম বলতে বোঝাতে চাইছি যে বৃত্তটা বিশাল বড় একটা বৃত্ত, তার একটা ছোট্ট পার্ট হচ্ছে তোমার এই সমতল দর্পণ, ঠিক আছে। তো সমতল দর্পণের যে ফোকাল লেন্থ, সেটা বিশাল অনেক দূরে থাকবে, অনেক দূরে, এত দূরে যে কল্পনা করা যায় না, ঠিক আছে। তো সেই জন্যই একটি সমতল দর্পণের যে প্লেন মিরর, মানে সমতল যে ফোকাল লেন্থ, সেটা সবসময় অসীম বা ইনফিনিটিতে অবস্থান করে, ঠিক আছে। তারপর দেখো ঝালাইয়ের কাজে ব্যবহৃত সোল্ডার কোন ধরনের ধাতু সংকর? ঝালাইয়ের কাজে ব্যবহৃত সোল্ডার কোন ধরনের ধাতু সংকর? অবশ্যই এটি সীসা এবং টিন দ্বারা নির্মিত হয়। সোল্ডার হচ্ছে সেই জিনিস, তোমরা দেখবে অনেক সময় যে মোবাইল রিপেয়ারিং শপ বা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক শপ, তোমরা দেখবে যে এক ধরনের রাং ঝাল দিয়ে থাকে, ওই যে ধাতুটা করে, মানে ওইটাকে সোল্ডার বলা হয়। যে ধাতুটাকে গলিয়ে ওর মধ্যে দেওয়া হয়, সেটাকেই সোল্ডার বলা হয়। এবং সেই সোল্ডারটা একটা অ্যালয়, একটা মিশ্র ধাতু। ওই মিশ্র ধাতুটা কোন ধাতুর সংমিশ্রণে তৈরি হয়, সেটা সীসা এবং টিন দ্বারা তৈরি হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বৃক্ক বা কিডনি গঠনগত এবং কার্যগত একককে কী বলা হয়? তো একককে কী বলা হয়? নেফ্রন বলা হয়। হ্যাঁ, তো নেফ্রন হচ্ছে বৃক্ক বা কিডনির গঠনগত এবং কার্যগত একক, ঠিক আছে, নেফ্রন। এবারে বলো
নেফ্রন কতগুলো থাকে? প্রায় 1,10,00,000 থাকে, ঠিক আছে। তারপর দেখো শব্দের কম্পাঙ্কের একক কী? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। মনে রেখো মানুষ শুনতে পায় 20,000 হার্জের ভিতরে, হার্জের ভিতরে যে যে সমস্ত সাউন্ডগুলো 20,000 মধ্যে, সেই সমস্ত সাউন্ডগুলোকেই মানুষ কিন্তু শুনতে পায়, ঠিক আছে। শ্রবণ শক্তির মধ্যে সেগুলোই আসে। তো এই যে এখানে লেখা রয়েছে ডেসিবেল। ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা মাপার একটা একক। আর ডোয়েপ্টার হচ্ছে চশমার যে লেন্স বা লেন্সের যে পাওয়ার, সেই লেন্সের পাওয়ার মাপার একক, ঠিক আছে। আর মিটার পার সেকেন্ড হচ্ছে একটা স্পিডের একক বা ভ্যালোসিটির একক, দুটোরই এক, তোমরা জানো। আর ভিনিগারে কোন অ্যাসিড উপস্থিত থাকে? ভিনিগারে থাকে অ্যাসিডিক অ্যাসিড। ওই তোমার 4 to 8% মতো থাকে। জলের মধ্যে যদি 4 to 8% ভিনিগার মিশিয়ে দেওয়া অ্যাসিডিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ভিনিগার হিসাবে ব্যবহার হবে, ঠিক আছে। ভিনিগার সাধারণত প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ, এবং আচারে বা খাবারে রান্নার উপকরণ হিসেবে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে, ঠিক আছে। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুলে থাকে। সাইট্রিক অ্যাসিড লেবু জাতীয় ফলে থাকে, টক জাতীয় ফলে থাকে, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড দইয়ে থাকে, দুধে থাকে, ঠিক আছে। তারপর দেখো কোন উদ্ভিদের জাইলেম কলার প্রধান কাজ কি? উদ্ভিদের জাইলেম কলার প্রধান কাজ হচ্ছে জল এবং খনিজ লবণ পরিবহন করে, মানে মূল থেকে জল এবং খনিজ লবণকে পরিবহন করে গোটা শরীরে, উদ্ভিদের সারা শরীরে পৌঁছে দেওয়া। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর কোথায় অভিকর্ষজ ত্বরণের মান জিরো হয়, মানে সর্বাধিক হয় তোমার মেরু অঞ্চলে। আর সব থেকে কম হয় তোমার মানে একদম জিরো হয় পৃথিবীর কেন্দ্রে। কিন্তু যদি বলা হয় পৃথিবী পৃষ্ঠের মধ্যে সব থেকে কম কোথায়, বলবে বিষুবরেখাতে। পৃথিবী পৃষ্ঠের মধ্যে সব থেকে কম হচ্ছে বিষুবরেখাতে, সব থেকে বেশি হচ্ছে মেরু অঞ্চলে, আর সব থেকে একদম জিরো, এখানে জিরো হয় কোথায়? পৃথিবী কেন্দ্রে, ঠিক আছে। তারপর বলছে যে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এমন একটি অধাতুর নাম কি? যদি বলা হয় অধাতুর নাম, তখন তুমি বলবে ব্রোমিন। আর যদি বলা হয় ধাতুর নাম, তরল অবস্থায় কোন ধাতু ইয়েতে থাকে, তখন বলবে পারদ, ঠিক আছে। তারপর দেখো বলেছে যে কোন রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়, ঠিক আছে। সার্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার বলা হয় ও নেগেটিভকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, ঠিক আছে। ইউনিভার্সাল হচ্ছে গ্রাহিতা, কাকে বলা হয়? ও এবি পজিটিভকে বলা হয়, ঠিক আছে। কোন প্রবাহ পরিমাপ করার জন্য যন্ত্র ব্যবহার করা হয়? কোন বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করার জন্য যন্ত্র ব্যবহার করা হয়? সেটা হচ্ছে তোমার কি বলো? অ্যামমিটার শ্রেণী সমবায়ে কানেক্ট করা হয়। এবং মনে রেখো একটা প্রকৃত একটা আদর্শ অ্যামমিটারের রোধ সর্বদা জিরো হয়, ঠিক আছে। তারপর বলতে এই কটাই ছিল আমাদের 25টা কোশ্চেন, ঠিক আছে। এই 25টা কোশ্চেন তোমরা কে কটা পারলে একটু জানিও। আর পরের দিন আমি আবার একটা টেস্ট নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা এই টেস্টগুলোকে দাও, কে কতগুলো পাচ্ছ দেখো এখানে যে কোশ্চেনগুলো আনা হয়েছে সেগুলো একটু মডারেট টাইপের, খুব বেশি হার্ড নয়, হ্যাঁ। পরীক্ষাতে কিন্তু দু একটা লেন্দি কোশ্চেনও দেখতে পারবে, দু একটা নয়, বেশ কয়েকটাই দেখতে পারবে। তো তার জন্য প্রিপেয়ার থেকো। আমি চেষ্টা করব ওই ধরনের কোশ্চেনগুলোকে তোমাদের সামনে নিয়ে আসার, হ্যাঁ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়াশুনো করো ভালো করে মন দিয়ে, ঠিক আছে। বাই।